আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যার আরও অবনতি হয়েছে। ভাটি এলাকায় নতুন করে অন্তত 40টি গ্রাম ও জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি, নালিতাবাড়ির 15টি ইউনিয়নের শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। চরম দুর্ভোগে রয়েছেন এসব এলাকার পানিবন্দী পরিবারগুলো। পানিতে ডুবে 2 ভাই সহ এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলাতেও বন্যার অবনতি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। বৃষ্টি আর পাহাড়ি ঢল, বাড়ছে নদ নদীর পানি। এতে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে শেরপুরে। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বর্তমানে জেলার 5টি উপজেলার 28টি ইউনিয়নের 2 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী অবস্থায় রয়েছে 1.5 লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে পুকুর ও মাছের ঘের। ঘরবাড়ি, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট তলিয়ে চরম দুর্ভোগে দিন পার করছেন ক্ষতিগ্রস্তরা। উত্তর অঞ্চলে পানি এরকম ভাবে দেখা যায় না। এইবার অনেক পানি আছে, অনেক প্রজেক্ট, মাছের প্রজেক্ট তলায় গেছে, বাড়ি ঘর ডুবে গেছে। মানে কল্পনাই করা যায় না এই পানি আর কখনো আমরা এরকম দেখি নাই। হঠাৎ করে এরকম হচ্ছে, খাবারের খুব সমস্যা, বাড়িতে থাকা যাইতেছে না। হুট করে বাঁধ ভেঙে গেছে এবং এখানে মানুষজন জানতো না, রাতের আধারে তাদের ঘরে পানি ঢুকে গিয়েছে। জেলার নালিতাবাড়ির চেল্লাখালী, ভোগাই নদী এবং ঝিনাইগাতির মহারশী, শ্রীবর্দের সোমেশ্বরী নদীর পানি কমলেও সদর উপজেলার মৃগী ও পুরাতন ব্রহ্মপুত্র নদে পানি বেড়েছে। সকালের দিকে একটু পানি কম ছিল, এখন আবার পানি বাড়তেছে। অনেক ঘরে পানি নেমে গেছিল, আবার পানি উঠতেছে। আমরা এখন পর্যন্ত কোনো কিছু পাই নাই। আমাদের শেরপুর জেলাতে যদি আপনারা সহযোগিতা করতেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হতো। এদিকে অতিবৃষ্টির কারণে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী রয়েছেন প্রায় 25,000 মানুষ। হালুয়াঘাট পৌর এলাকা থেকে পানি নেমে গেল নতুন করে 12টি ইউনিয়নের নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। শোচনীয় অবস্থা, আমাদের ঘরে একবারে পানি উঠে গেছে, আমাদের থাকার জায়গা নাই। গরু বাছুর নিয়ে আমরা সব আশ্রয়ের সন্ধানে আছি। আমার ঘর ভেঙে গেছে, পানি উঠতে একটা শেষ হয়েছে, কিছু নাই। পানি আমাদের এখনো ঘর পর্যন্ত পানি এখন একটু কমছে, কিন্তু খাবার পানি আমরা এই যে এগুলো পানি খাইতেছি ভাই, কল টুল মোটর সব বন্ধ, কারেন্ট নাই। বন্যা দুর্গত এলাকায় চাহিদা অনুযায়ী সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। এই মানুষগুলিকে খাদ্য বা যে কোনো তার দেওয়ার জন্য যে পর্যাপ্ত তাদের যে চাহিদা, সেই চাহিদা মোতাবেক সরকার আমাদেরকে পর্যাপ্ত সহায়তা দিয়েছে। টানা বৃষ্টি আর ওজনের ঢলে নেত্রকোনায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে 50টি গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ময়মনসিংহ জারিয়া রেলপথের জারিয়া নাটোরকোনা এলাকা। অন্যদিকে দেশে নতুন করে কোথাও বন্যার পূর্বাভাস নেই। তবে শেরপুরে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2-1 দিন সময় লাগবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এই প্রকৌশলী। পানি সমুদ্র যেটা বৃদ্ধি পাচ্ছে নদীগুলির আগামী দ্বিতীয় তৃতীয় দিন থেকে এটা অনেকাংশে কমে আসতে শুরু করবে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, তো আগামী 5 দিনে যে গঙ্গা উপত্যকার জেলাসমূহ রয়েছে সেখানেও মোটামুটি 5-7 দিনে আমাদের বন্যার কোনো ঝুঁকি বা সম্ভাবনা নেই এই মুহূর্তে। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে চলতি বছর ভয়াবহ বন্যায় প্রায় 14,400 কোটি টাকার ক্ষতি হয়েছে, যা চলতি বাজেটের 1.81% আর জিডিপি 0.29%। সিপিডির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। জলবায়ু পরিবর্তনের ফলে এখনই প্রস্তুতি না নিলে বাংলাদেশকে আগামী দিনে আরও বেশি দুর্যোগ মোকাবেলা করতে হবে বলে মনে করেন গোলাম মোয়াজ্জেম। ক্ষতি কমিয়ে আনা এবং দুর্গতদের ঘুরে দাঁড়াতে সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফাহমিদা খাতুন। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। উজান থেকে নেমে আসা ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির যে অবনতি হয় তার জন্য মোটেও প্রস্তুত ছিল না ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট কিংবা আশপাশের জেলার মানুষ। ভাটিতে পানি নামার ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় পানিবন্দী থাকতে হয়েছে এসব এলাকার বাসিন্দাদের। বন্যায় এবারই প্রথম সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতে ক্ষতি হয়েছে বেশি। ডুবে গেছে ফসলের জমি, ভেসে গেছে পুকুরের মাছ। দুর্গত এলাকা ঘুরে এবং সংশ্লিষ্টদের তথ্যের ভিত্তিতে গবেষণার ফল প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যেখানে বলা হয় এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নোয়াখালী অঞ্চলে। নোয়াখালী জেলায় যেটা মোট ক্ষয়ক্ষতি প্রায় 29.07%। এই ধরনের যে বন্যা বা সাইক্লোন, এই ধরনের দুর্যোগের যেই প্রবণতা সেটা সামনের দিনে আরো বাড়বে বলেই এই ধরনের বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ মহল থেকে অভিমত এসেছে।
তো এর পরিপ্রেক্ষিতে মোকাবেলা করার জন্য আসলে আমাদের এই ত্রাণ সংক্রান্ত যেই ধরনের বাজেট অ্যালোকেশনগুলো থাকে সেটা বাড়ানোর প্রয়োজন রয়েছে। এবারের ক্ষতি সব দিক থেকে বেশি হলেও সমন্বয়হীনতা আর সুপরিকল্পনার অভাবে আর্থিক সহায়তা কিংবা ত্রাণ সামগ্রী সব জায়গায় পৌঁছেনি। তবে যথোপযুক্ত পদক্ষেপ নিতে পারলে ক্ষতি আরো কমিয়ে আনা সম্ভব হতো বলে মনে করে সংস্থাটি। 14,000 কোটি টাকার মতো যে ক্ষতিটা হলো সেটা কিভাবে পোষানো হবে এবং এইটা অর্থটা কিভাবে আসবে, জিডিপির আকারেও কম না, সেটা প্রায় আমাদের চলতি অর্থ বছরের 2025 অর্থ বছরের 0.29% মতো। এটার যথোপযুক্ত পদক্ষেপ নিলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা কমানো যায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার মাত্র 12 দিনের মাথায় এত বড় দুর্যোগ, তবে সেটি দক্ষতার সঙ্গেই মোকাবেলা করেছে সরকার। আগামী দিনে প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করতে সরকার ও দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন গোলাম মোয়াজ্জেম। এবারের এই বন্যা প্রকৃতিগতভাবে ভিন্ন ছিল এবং ভিন্নতা এই কারণেই যে এটা নতুন কিছু অঞ্চলকে এফেক্ট করছে। যে উপদ্রুত অঞ্চলগুলোতে এর যে এফেক্ট সেটা অনেক দীর্ঘস্থায়ী হয়েছে এবং ক্ষতি অনেক বেড়েছে। 53% ক্ষতি হয়েছে হলো বেসরকারি খাতে এবং 47% হয়েছে হলো সরকারি খাতে। অপরিকল্পিত নগরায়নের ফলে বানের পানি নামতে দেরি হওয়ায় ক্ষতি বেশি হয়েছে বলে মনে করে সিপিডি। সেটা ভেরিফিকেশনের জায়গায় আসলে কন্ট্রিবিউশনের জায়গাটা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন, সেজন্য উজান এবং ভাটির দেশকে একসাথে কাজ করতে হবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে মানুষের জন্য ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। উন্নত দেশগুলো বেশি তেল পোড়ালেও লস ড্যামেজ ফান্ডে ভুক্তভোগী দেশগুলোকে যে টাকা দেওয়ার কথা তারা তাও দেয়নি। সুইডেন বাদে উন্নত দেশগুলো বড় বড় কথা বলে কিন্তু টাকা দেয় না বলেও মন্তব্য করেন তিনি। আমরা মানুষেরা কিছু কিছু কাজকে উন্নয়ন মনে করি এবং সেটার জন্য পৃথিবীর যা হয় হোক আমাদের এটা লাগবেই। আমরা এমন একটা উন্নয়নের দর্শন, উন্নয়নের মতবাদকে আপন করে নিয়েছি যে ওই উন্নয়নের দর্শন আর ওই উন্নয়নের মতবাদে পরিবর্তন না আনলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে আমরা বাঁচতে পারবো না। সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত 8টার দিকে রাজধানী গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করে জানায়, বিকেলে ডিবির একটি টিম সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এদিকে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা 5 আসনের সাবেক এমপি নারায়ণ চন্দ্রকে আটক করেছে বিজিবি। রোববার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্তের সাবেক এমপি নারায়ণ চন্দ্রকে আটক করা হয়। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে হামলা সহিংসতার ঘটনায় এজাহারভুক্ত 39 প্রভাবশালীকে গ্রেপ্তার করেছে র্যাব। বাকিদের সন্ধানে অভিযান চলছে। দুপুরে রাজধানীর কাউরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এসব তথ্য জানায়। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ প্রভাবশালীদের গ্রেপ্তারে র্যাবের ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 5 আগস্ট পট পরিবর্তনের পর 7 দিনের মাথায় রাজধানীর সদরঘাট থেকে গ্রেপ্তার করা হয় হাসিনা সরকারের 2 প্রভাবশালী সালমান এফ রহমান ও আনিসুল হককে। এরপর একে একে গ্রেপ্তার হন আরও কয়েক মন্ত্রী ও দলীয় নেতা। তবে অভ্যুত্থানে গণহত্যায় যারা সরাসরি ভূমিকা রেখেছেন তাদের গ্রেপ্তারের জনদাবি থাকলেও এখন পর্যন্ত নেই দৃশ্যমান কোনো অগ্রগতি। এ বিষয়ে কাউরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির কাছে প্রশ্ন ছিল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ডিবির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? 39 জনকে বললাম, 39 জনকে বড় পর্যায়ের নেতা যারা 39 তাদেরকে তো আমরা গ্রেফতার করেছি, যারা মামলার 1 নাম্বার 2 নাম্বার আসামি, এবং প্রতিদিনই আপনি দেখবেন যে
রাহকক গোয়াল যারা তাদেরকে আমরা ধরতেছি। এই বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত আছে। আমরা যখনই তাদেরকে সুযোগ পাবো আমরা তখনই তাদেরকে গ্রেফতার করব। সংবাদ সম্মেলনে রাজধানী থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার করা নিয়েও কথা বলেন তিনি। তাকে একটি বাসে করে তাকে সরাসরি সে নিয়ে যায় হচ্ছে মঠবাড়িয়াতে, মানে লঞ্চঘাট থেকে লঞ্চ টার্মিনাল থেকে বের হয়েই তাকে মূলত মঠবাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে আটকে রাখে। তো বাচ্চাটাকে যখন সেখানে আটকে রাখে তাকে ঘুমের ওষুধ খাওয়ানোর মাধ্যমে তাকে মূলত সেখানে আটকে রাখা হয় এবং সে যখন ঘুম থেকে উঠতো, সে যদি আবার ওষুধ খেতে যদি না চাইতো তখন তাকে মারধর করা হতো। গণ অভ্যুত্থানে গণহত্যায় জড়িত এ পর্যন্ত 1170 জনকে সংস্থাটি গ্রেপ্তার করেছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। 5 আগস্টের পর র্যাবের কোনো সদস্য কর্মবিরতি কিংবা পালিয়ে যাননি বলেও জানান তিনি। আমাদের র্যাবের কোনো সদস্য পালিয়ে যায় নাই এবং র্যাবের কোনো সদস্য কর্মবিরতিতে যায় নাই। সুমন তানভীর, RTV, ঢাকা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধানমন্ডিতে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানায় ডিএমপির মিডিয়ার দায়িত্বে থাকা উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান। হামলাকারী মোহাম্মদ শাকিল হোসেন 34 নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ। তাকে হাজারীবাগের বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশীয় অস্ত্র ও 2টি পিস্তল উদ্ধার করেছে তার। পুলিশ জানিয়েছে এসব অস্ত্র শিক্ষার্থীদের উপর হামলায় ব্যবহার করা হয়েছে। এছাড়া ছাত্র জনতার আন্দোলনে যেসব অস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তা উদ্ধারে কাজ করছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে হেলমেট পরিহিতদেরও শনাক্ত করার কাজ চলছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। ছাত্র জনতার আন্দোলনের সময় জুলাই ও আগস্টে নিহত 105 শিশুর পরিবারকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সচিবালয়ের সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। তিনি বলেন, ইউনিসেফের পর্যবেক্ষণে উঠে এসেছে বয়স্ক ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা ভাতার আওতায় দেশের 1,20,00,000 সুবিধাভোগীর বিদ্যমান তালিকার 43% ত্রুটিপূর্ণ। উনিশশো সালে এবং 2024 সালে যেরকম দেশ করতে ছাত্র জনতা প্রাণ দিয়েছে, তেমন বাংলাদেশ গড়ে তুলতে সবাই একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। প্রায় 2 বছর পর দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমন আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন জানিয়ে টুকু বলেন, রাষ্ট্র সংস্কারে বিএনপির দেয়া 31 দফার রূপরেখায় আগামীর বাংলাদেশ গড়তে কাজ করবে সাধারণ মানুষ। পরে সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। দীর্ঘ 2.5 বছর পরবাসী থেকে আজকে দেশে আসছি। আমার অনুভূতিটা হচ্ছিল যে 71-এ আমি যখন 22-23 বছরের যুবক ছিলাম, 16ই ডিসেম্বরে এসে যে অনুভূতিটা হয়েছিল আজকে আমার সেই অনুভূতিটা হয়েছে। আজকে বাংলাদেশ স্বৈরাচার খুনি মুক্ত বাংলাদেশ। আজকে মুক্ত বাংলাদেশে মুক্ত হওয়া নিতে পারবে। আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের সেদিন আমাদের বৈঠক করেছে, এটা বলে আসছে মহাসচিবরা, ওইটাই আমাদের বক্তব্য। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত দেশে ফ্যাসিস্ট ও স্বৈরাচারের দোসরদের স্থান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মৌলভীবাজারে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক হত্যার শিকার স্বর্ণা দাসের পরিবারের সাথে দুপুরে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার বিষয়ে স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে, শেখ হাসিনার সরকার ছাড়া বাকি সবাই শান্তিপূর্ণ সীমান্ত ঘোষণার লক্ষ্য নিয়ে প্রতিবাদ করেছে। অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষে নিহত স্বর্ণা দাসের পরিবারকে সান্ত্বনা এবং তার বাবা মায়ের জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এর আগে শেখ হাসিনা ছাড়া সবাই কিন্তু একটা শান্তিপূর্ণ সীমান্ত তৈরি করার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু ভারত কিন্তু এটা শোনেনি। শেখ হাসিনা তার জোর জবরদস্তির ফ্যাসিবাদের 16-17 বছরে এত সীমান্তে হত্যা হয়েছে, কিন্তু তিনি নিশ্চয়। পদোন্নতির জন্য কর্মকর্তাদের পেশাগত দক্ষতা,
নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে সেনা সদর নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে সেনাবাহিনী সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর অনুষ্ঠানে তিনি এমন নির্দেশ দেন। ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানিয়ে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। পতিত আওয়ামী লীগ সরকার যানজট নিরসনের সুনির্দিষ্ট কার্যক্রম না নিয়ে এমআরটি, বিআরটি, উড়াল সেতু নামে হাজার কোটি টাকার প্রকল্প নিয়েছে এমন অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, নগরীর প্রধান সড়কে প্যাডেল, মোটরচালিত রিকশা, ইজি বাইক ও ত্রিচক্রযান চলাচল বন্ধ করলে যানজট সমস্যা 20% কমে যাবে। মহানগরে বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে উন্নত সিটি বাস আলাদা লেন সহ যানজট কমাতে 12টি সুপারিশ করা হয় সংবাদ সম্মেলনে। মোটরচালিত রিকশা, ইজি বাইক, ভ্যান গাড়ি, অযান্ত্রিক যানবাহন, ত্রিচক্র যান চলাচল বন্ধ করা গেলে যানজট সমস্যার বাকি 20% সম্ভব হবে বলে আমরা মনে করি। যাত্রী কল্যাণ সমিতি বিগত 15 বছর যাবত এইসব বিষয়গুলো নানানভাবে সরকারের সামনে নিয়ে এসেছিলেন। বিগত আওয়ামী লীগ সরকার এইসব কর্ণপাত না করে বড় বড় মেগা প্রকল্প নিয়ে ব্যস্ত ছিলেন। যতই বিরক্ত হন, সড়ককে নিরাপদ করতে সচেতন করে যাব বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাইয়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। বিকেলে রাজধানী কাকরাইল মোড়ে মাসব্যাপী ট্রাফিক ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে সড়কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে তাদের এই ক্যাম্পেইন বলেও জানান। এ সময় হ্যান্ড মাইক হাতে পথচারীদের জেব্রা ক্রসিং ব্যবহার ও ফুটপাত ধরে হাঁটার জন্য অনুরোধ করা হয়। বিগত খুনি সরকারের আমলে পাচারকৃত টাকা দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে আনার দাবি তুলেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি তোলা হয়। এ সময় সেনাপ্রধানের কথার সাথে একাত্মতা পোষণ করে নেতারা বলেন, আগামী 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব। সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায় তারা। দুর্গাপূজা উদযাপনের কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা কালী মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে এসে এ তথ্য জানিয়ে তিনি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনের সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিতে ডিসি, এসপিকে 8টি নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সাথে সমন্বয় করে সেনা, নৌ ও বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রমনা কালী মন্দিরের আহ্বায়ক অর্পণা রায় দাস বলেন, সরকার পালালেও প্রেতাত্মা পালায়নি। ভারত থেকে পরিস্থিতি ঘোলাটে করতে উস্কানি দিচ্ছে। তাতে কান না দেওয়ার আহ্বান জানান রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির আহ্বায়ক। সব প্রেতাত্মা তো এই দেশ ছেড়ে পালাতে পারিনি, কিছু রয়ে গেছে। তারা শাহবাগে প্রতিদিনই কিছু না কিছু ছোটখাটো প্রোগ্রাম করছে। আপনাকে এই 15 বছর দেখেননি আমরা যে নিরাপত্তায় ছিলাম না, আমাদের পূজা যে ঠিক মতো করতে পারিনি। আর এই 2 মাসে, এই অল্প দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে প্রতিটি মণ্ডপ, আপনারা জানেন যে কলাবাগান মাঠে যেখানে দুর্গা উৎসব হতো সেখানে তারা পূজা করতে দেয়নি বিগত দিনে যারা ছিলেন অবৈধ সরকার। এবার কিন্তু সেখানেও সাড়ম্বরে পূজা হচ্ছে। আপনারা দেখেছেন ওয়ারি পূজা মণ্ডপ ভেঙেছিল, সে ওয়ারি পূজা মণ্ডপে এবার পূজা হচ্ছে। আমি তাই বলবো যে ভারত থেকে যেটা দিচ্ছে ওটা ওদের স্বভাবই মধুবল্লার চাকে ঢিল মারা। আমরা যখন মারবো তারা আবার পালানোর পথও পাবে না। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা এনটিএনসির মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। যৌথভাবে মাস্টার কার্ডের সঙ্গে কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে ঢাকা ব্যাংক ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। এর মাধ্যমে কার্ড হোল্ডাররা স্বাস্থ্যসেবা, জীবনযাপন ও ভ্রমণ খরচের ওপর ছাড় সহ
ব্যাপক পরিসরে বীমার সুযোগ পাবেন। ইন্স্যুরেন্স প্যাকেজগুলোর মাধ্যমে হাসপাতালে চিকিৎসা খরচের 60,000 টাকা পর্যন্ত দাবি করতে পারবেন। এর মধ্যে 24 ঘন্টা টেলিহেলথ সার্ভিস এবং এভার কেয়ার, সমরিতা হাসপাতাল সহ 300টি স্বাস্থ্যসেবা কেন্দ্রে প্যাথোলজিক্যাল পরীক্ষায় 50% পর্যন্ত ছাড় রয়েছে। বীমা ও স্বাস্থ্যসেবার পাশাপাশি গ্রাহকরা 1000টিরও বেশি লাইফস্টাইল স্টোরে 25% পর্যন্ত ছাড় ও 200টিরও বেশি খাবারের দোকানে ছাড় পাবেন। কার্ড হোল্ডাররা 85টিরও বেশি হোটেল রিসোর্টে 60% পর্যন্ত ছাড় গ্রহণ করতে পারবেন। চলতি মাসের 26 তারিখে অনুষ্ঠিতব্য বাফুফে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সোমবার। 2 নির্বাচন কমিশনারের সাথে মিটিং শেষে সন্ধ্যায় এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। বাফুফের আগের 4 নির্বাচনেও মেজবাহ প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তবে ভিন্ন প্রেক্ষাপটে এবার রাজনৈতিক প্রভাব না থাকায় স্বস্তি প্রকাশ করেন তিনি। দর্শক, রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।